আমরা যে চ্যাপ্টারটা আজকে স্টার্ট করবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইস্যু অ্যান্ড রিডেমশন অফ ডিবেঞ্চার। আমরা ফার্স্টে এই চ্যাপ্টারে যে সমস্ত ওয়ার্ডসগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলোকে আমরা অ্যানালাইসিস করব। কিন্তু আমরা না এই জায়গাটা ফার্স্টে এই ডিবেঞ্চারটাকে ফার্স্টে আমরা অ্যানালাইসিস করি যে ডিবেঞ্চারটা কী। ডিবেঞ্চারটা হচ্ছে একটা সিকিউরিটি। কী সিকিউরিটি? আজকে সিকিউরিটি বলতে বোঝা একটা কোম্পানি দিক দিয়ে, ধর আমি এখানে যদি কোম্পানিটাকে ধরে নিই মল্লিকা অ্যান্ড কোম্পানি, তার মানে এটা একটা প্রাইভেট পাবলিক কোম্পানি, মল্লিকা অ্যান্ড কোম্পানি। এই কোম্পানির প্রচুর টাকার দরকার, ঠিক আছে, ক্যাপিটাল। এবার এই টাকাগুলো বিভিন্নভাবে একটা কোম্পানি ফিনান্স করতে পারে, ঠিক আছে। সেগুলো আমরা জানি যে ইকুইটি শেয়ার ইস্যু করার মাধ্যমে হতে পারে, প্রেফারেন্স শেয়ার্সের মাধ্যমে হতে পারে, ডিবেঞ্চার্সের মাধ্যমে হতে পারে। ডিবেঞ্চার্সটা কি? ডিবেঞ্চার্সটা হচ্ছে একটা লোনেবল ফান্ড, ঠিক আছে। তো আজকে এই মল্লিকা অ্যান্ড কোম্পানি কী করবে, এরকমভাবে ডিবেঞ্চার্স ইস্যু করবে, ঠিক আছে। যারা কিনবে তাদেরকে বলা হবে ডিবেঞ্চার হোল্ডার, ঠিক আছে। এবং তাদের কাছ থেকে টাকা পাবে মল্লিকা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কি দেখলাম, একটা কোম্পানি তার ক্যাপিটালটাকে ফিনান্স করার জন্যে এক ধরনের সিকিউরিটি বাইরে বিক্রি করবে এবং সেখান থেকে টাকাটা নেবে। তো এই যে সিকিউরিটিটাকে বাইরে বিক্রি করছে এটাকে বলা হবে ডিবেঞ্চার। এটা হচ্ছে একটা লোনেবল ফান্ড। কেন লোনেবল ফান্ড? কারণটা হচ্ছে এইটার ওপরে এই যে ডিবেঞ্চার হোল্ডার, যেটা আমি ধরে নিচ্ছি আঙ্কিত কী পাবে? ইন্টারেস্ট পাবে। তো আমরা জানি যে সিকিউরিটির ওপরে ইন্টারেস্ট পাওয়া যায় সেটাকে আমরা লোন বলি, অর্থাৎ লোনের ওপরে ইন্টারেস্ট পাওয়া যায়। যেহেতু এটা একটা সিকিউরিটি তাই এটাকে আমরা বলতে পারি লোনেবল ফান্ড, ঠিক আছে। এইবার কথাটা হলো এই যে ডিবেঞ্চার, এই ডিবেঞ্চার সার্টিফিকেটের মধ্যে সমস্ত কিছু মেনশন করা থাকে, অর্থাৎ কোম্পানির নাম লেখা থাকবে, কবে ইস্যু করা হচ্ছে তার রেট কত সেটা মেনশন করা থাকবে, ঠিক আছে। ফেস ভ্যালু লেখা থাকবে, তারপর সেটা ইস্যু করা হচ্ছে ডিসকাউন্টে, প্রিমিয়ামে না কিসে, সেগুলো মেনশন করা থাকবে। তারপরে এই যে ডিবেঞ্চারটা, সেই ডিবেঞ্চার একটা স্পেসিফিক রিডেমশন ডেট থাকবে বা ম্যাচুরিটি ডেট থাকবে, যেই ডেটে যেই রিডেমশন রয়েছে, ডিবেঞ্চারটা রয়েছে, সেই ডিবেঞ্চারের টাকাটা মল্লিকা অ্যান্ড কোম্পানি আবার ডিবেঞ্চার হোল্ডার্সকে রিপে করে দেবে। তার মানে এই সার্টিফিকেটের মধ্যে এই সিকিউরিটি রিলেটেড সমস্ত কিছু মেনশন করা থাকে। কীরকম জানিস তো এটা? আমরা যখন কোনো একখানা ইন্স্যুরেন্স কিনি বা করি তখন ওটা করার পর একটা সার্টিফিকেট আমাদেরকে দেয়, ওই সার্টিফিকেটটা একবার পড়ে দেখবি ওই সার্টিফিকেটের মধ্যে সমস্ত কিছু সেই পলিসি রিলেটেড মেনশন করা থাকে, সমস্ত কিছু, যে কত করে প্রিমিয়াম দিতে হবে, কবে মানি ব্যাক আসবে, কবে কি হবে, কবে তার ম্যাচুরিটি ডেট, অর্থাৎ যা ওই ইন্স্যুরেন্সের এজেন্ট আমাদের বলেছিল সমস্ত কিছু ইন ডিটেলসে ওই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে, মেনশন করা থাকে, ঠিক আছে। তো এইখানেও যে সার্টিফিকেট, ডিবেঞ্চার সার্টিফিকেট, তার মধ্যে ক্লিয়ারলি সমস্ত কিছু মেনশন করা থাকে, কোম্পানির নাম, কত টাকা ইস্যু করা হচ্ছে, কোন ডেটে, কবে এটা তার ম্যাচুরিটি ডেট, অর্থাৎ কবে গিয়ে কোম্পানি আবার এই টাকাটাকে ডিবেঞ্চার হোল্ডার্স অর্থাৎ অঙ্কিতকে রিপে করবে, সেইটাও কততে রিপে করবে, অর্থাৎ রিডেমশনের সময় এটা যদি আমি ধরি 10 রুপিস, মানে ফেস ভ্যালু 10 রুপিস যদি ধরি, তাহলে অ্যাট দ্য টাইম অফ রিডেমশন অঙ্কিতের থেকে সার্টিফিকেটটা মল্লিকা নিয়ে কি এক্স্যাক্টলি 10 রুপিসই রিফান্ড করবে নাকি 10-এর বেশি রিফান্ড করবে, সমস্ত কিছু এটার মধ্যে মেনশন করা থাকে, ঠিক আছে। তার মানে এই সার্টিফিকেটটাই হচ্ছে ডিবেঞ্চার, মানে এই সার্টিফিকেটটাই রিপ্রেজেন্ট করছে সিকিউরিটি, যে সিকিউরিটিটার নাম হচ্ছে ডিবেঞ্চার, যেটা হচ্ছে একটা লোনেবল ফান্ড। কেন লোনেবল ফান্ড? কারণ একটা পার্টিকুলার পিরিয়ডে পরে এই কোম্পানিটা ইন্টারেস্টটা পে করে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার আমরা দেখব এই যে ডিবেঞ্চারের যে আয়ু, লাইফ টাইম, সেই লাইফ টাইমে দুটো স্টেজ আমরা দেখতে পাই। একটা হচ্ছে যখন তার জন্ম হয় অর্থাৎ এক্সিস্টেন্স ক্রিয়েট হয়,
অ্যাট দ্য টাইম অফ ইস্যু, যখন ইস্যু হয় তখন তার এক্সিস্টেন্স ক্রিয়েট হয়। আর আরেকটা হচ্ছে ডেথ স্টেজ, যখন সেটার ম্যাচুরিটি হয়, অর্থাৎ যখন নাকি তার এক্সিস্টেন্সটা লস হয়। ঠিক আছে, তার মানে দুটো স্টেজ আমরা দেখতে পাই এটা ডিবেঞ্চারের, যেই দুটো ডেটই এখানে সার্টিফিকেটের মধ্যে ক্লিয়ারলি মেনশন করা থাকে। ঠিক আছে, कोई प्रॉब्लम है भैया? तो ये जो डिबेंचर है, এই যে আমরা যে দেখলাম ডিবেঞ্চার, এই ডিবেঞ্চারের দুটো স্টেজ আমরা দেখলাম, একটা হচ্ছে ইস্যু স্টেজ, একটা হচ্ছে ইস্যুর স্টেজ, আরেকটা হচ্ছে রিডেমশন স্টেজ। ঠিক আছে, দুটো স্টেজ। তো আমরা ফার্স্টে, আমরা যখন একটা কোম্পানির পয়েন্ট অফ ভিউতে ভাববো, ওদেরকে তো অ্যাকাউন্টিং করতে হবে। তো তার মানে যখন নাকি এই ডিবেঞ্চারটা ইস্যু করা হচ্ছে, তাহলে তার যা রেসপেক্টিভ অ্যাকাউন্টিং করা উচিত সেগুলো আমাদের জানতে হবে, কারণ আমাদেরকে সেগুলোই করতে হবে। তাহলে এই যে ইস্যু স্টেজ, এই ইস্যু স্টেজে যে সমস্ত অ্যাকাউন্টিং আমাদের জানা দরকার সেগুলি এই পার্টের মধ্যে আমরা শিখব। আর যখন রিডেমশনস ডেট আসবে তখন সেটার রেসপেক্টে যে অ্যাকাউন্টিংগুলো আমাদের জানা দরকার সেগুলি তখন আমরা শিখব। ঠিক আছে, তাছাড়াও আরও অনেক কিছু ব্যাপার আছে, আরও অনেক কিছু মানে হচ্ছে যে রিডেমশনস কীভাবে হবে, কীভাবে হতে পারে, কটা প্রসিজিওর আছে, সমস্ত জিনিসগুলো আমরা দেখব। তারপর এই রিডেমশনস রিলেটেড কিছু প্রভিশনসও আছে, নতুন প্রভিশনস, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো সেটা ওই রিডেমশন স্টেজে। ঠিক আছে, কিন্তু এখন আমরা কোনটা শিখবো, যে ডিবেঞ্চার যখন ইস্যু করা হয় সেই সময় কি নিয়ম আছে তার, এবং সেটার আমরা কিভাবে জার্নাল পাস করব, সেগুলো আমরা শিখবো এক একটা সিচুয়েশানে। কথাটা বুঝতে পারলে? আর আমরা খুব ভালো মতো জানি যে অ্যাকাউন্টসে শুধুমাত্র একটা জিনিসই শেখার থাকে, সেটা হচ্ছে জার্নাল। জার্নাল যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা সেটার উপর বেস করে যে কোনো জিনিস কিন্তু আমরা করে দিতে পারবো। তার মানে এখন আমরা যেটা করবো সেটা ইস্যু স্টেজের ক্ষেত্রে যে সিচুয়েশনস আলাদা আলাদা রয়েছে, সেটা রেসপেক্টে যে আলাদা আলাদা জার্নাল হয় সেগুলো কিন্তু এখন আমরা শিখবো। বোঝা গেল? তাহলে আমরা ইস্যুর যে স্টেজে সিচুয়েশনসগুলো হয় সেই সিচুয়েশনসগুলো ফার্স্টে জানবো, এবং সেই সিচুয়েশনে কীরকম জার্নাল আমাদের করতে হয় সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে, তাহলে ইস্যু স্টেজেস বা সিচুয়েশন, ইস্যু স্টেজে যে সিচুয়েশনসগুলো হয় সেটা আমরা একটু শিখি। দেখ, আমরা ধরে নিচ্ছি যে ডিবেঞ্চারগুলো ফেস ভ্যালু, ডিবেঞ্চারগুলোর ফেস ভ্যালু और নমিনাল ভ্যালু হলো ₹10। ফেস ভ্যালু কাকে বলে? ওই যে সার্টিফিকেটের ওপর মেনশন থাকে না, এক একটা শেয়ারসের ভ্যালু 10, তো ওই 10টা যেহেতু সার্টিফিকেটের ফেসে থাকে তাই সেটাকে বলা হয় ফেস ভ্যালু। ঠিক আছে, আর এইটারই আরেকটা নাম হচ্ছে নমিনাল ভ্যালু। ঠিক আছে, এবার সিচুয়েশনসগুলো দেখি। ধর আজকে যদি এই মল্লিকা অ্যান্ড কোম্পানি, প্র্যাকটিক্যালি বুঝবি, মল্লিকা অ্যান্ড কোম্পানি, এই মল্লিকা অ্যান্ড কোম্পানির যদি রেপুটেশন খুব হাই থাকে তখন ও কী করবে, এই যে ডিবেঞ্চার যার ফেস ভ্যালু হচ্ছে 10, এইটাকেও ইস্যু করবে অ্যাট এ প্রিমিয়াম। এবার এই প্রিমিয়াম কথাটার মানে কি? প্রিমিয়াম কথাটার মানে হচ্ছে এক্সট্রা প্রাইসে ইস্যু করা, মানে ওর এতই ডিমান্ড থাকবে যে লোকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে মার্কেটে তোর কোম্পানির ডিবেঞ্চারের এতটাই ডিমান্ড যে সবাই এতটাই কিনতে চাইছে, তখন তুই ভাবলি তাহলে একটা কাজ করি, আমি 10 টাকার শেয়ার্সটাকে আমি 10 টাকার বেশি দামে বিক্রি করি। তাহলে এই যে 10 টাকার বেশি দামে বিক্রি করছিস, ধরে নিলাম 13 রুপিসে তুই বিক্রি করছিস, তার মানে এই যে এক্সট্রা যে 3 রুপিস তুই নিচ্ছিস, এইটাকেই বলা হবে প্রিমিয়াম অ্যামাউন্ট। ঠিক আছে, তার মানে আজকে মল্লিকা অ্যান্ড কোম্পানি ওর যে ডিবেঞ্চারটা রয়েছে সেটা প্রিমিয়ামে ইস্যু করতে পারে। কথাটা বুঝতে পারলি? সেকেন্ড হচ্ছে সেইটা আবার অ্যাট পারেও ইস্যু করতে পারে। অ্যাট পার কথাটার মানে হলো যেইটা যার ফেস ভ্যালু
এক্স্যাক্টলি সেই দামেই সেই সিকিউরিটিসটাকে বিক্রি করা। তার মানে আজকে এই সিচুয়েশনে আমি কি দেখলাম, এটা আমি লিখে দিই এখানে 13, তাহলে তোরা বুঝতে পারবি ইস্যু প্রাইস কত 13। कारण इशू प्राइस तो डिफरेंट होती है, वो तो सिचुएशनल वाइज, जैसा सिचुएशन होगा उस हिसाब से तुम डिटरमाइन करोगे कि सिक्योरिटीज को कौन से प्राइस में तुम इशू करोगे। तो इसलिए याद रखना ये जो फेज वैल्यू या तो फिर नॉमिनल वैल्यू, इससे जो इशू प्राइस होगा वो अलग हो सकता है। ठीक है, जैसे मान लो इस जगह पे 10 था नॉमिनल वैल्यू, मगर इशू प्राइस क्या है 13। इस जगह पे इशू प्राइस क्या है एट पर, मतलब 10 10 10 है उसका फेस वैल्यू और उसको सेमी प्राइस में तुम बेच रहे हो, दैट इज उसका जो इश्यू प्राइस है वो भी 10 ही है। ठीक है, আর আরেকটা সিচুয়েশন কি হতে পারে, ধর মল্লিকা তোর এখন যে ফান্ডটা সিচুয়েশন রয়েছে, প্র্যাকটিক্যালি তোকে বুঝে করতে হবে এগুলো। আজকে তোর যে বিজনেসের টাকাটা দরকার সেটার মধ্যে মারাত্মক রকম একটা আর্জেন্সি আছে। তো আজকে যখনই আর্জেন্সি থাকে তখনই একটা বিজনেস কি পলিসি অ্যাডাপ্ট করে, ডিসকাউंटेर পলিসি অ্যাপ্লাই করে। इसका दाम 10 है, अगर तुम लोगे अभी तो ये 8 में ही तुम्हें मिल जाएगा, दैट इज इशूड एट ए डिस्काउंट। ये भी तो हो सकता है भैया। तो এটা হচ্ছে ঠিক আরেকটা সিচুয়েশন, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট। इशूड एट ए डिस्काउंट তাহলে কত 8 টাকা লিখে दी, তার মানে प्रीमियम में जितना उसका फेस वैल्यू उससे ज़्यादा मिल रहा है, एट पर जितना उसका फेस वैल्यू या तो फिर नॉमिनल वैल्यू एग्जैक्टली उतना ही मिल रहा है इशू प्राइस, और एट डिस्काउंट है जितना उसका नॉमिनल वैल्यू या तो फिर फेस वैल्यू उससे कम मिल रहा है। ठीक है, तो यही चीज़ याद रखना, जो नॉमिनल वैल्यू है वो नॉमिनल वैल्यू फेस वैल्यू के सेम भी हो सकता है, कम भी हो सकता है, ज़्यादा भी हो सकता है। ठीक है, कोई प्रॉब्लम है? এইটার দিকে একটুখানি তাকা, এই তিনটে সিচুয়েশনে দেখ, এই তিনটে সিচুয়েশনে যদি আমি তোদেরকে বার করতে বলি जे भैया वो सिचुएशंस मुझे बताओ जिस सिचुएशंस में कंपनी को लॉस बियर करना पड़ रहा है, कौन सा सिचुएशन? एग्जैक्टली मल्लिका, ये जो सिचुएशन है ये सिचुएशन में कंपनी को लॉस बियर करना पड़ रहा है। क्यों? सर्टिफिकेट जो दे रहा है डिबेंचर्स होल्डर्स को उसका वैल्यू है 10, उसके बदले में जो मल्लिका को मिल रहा है 8, एक ये है लॉस वाला सिचुएशन। ठीक है, अच्छा পয়সা খাটালোই কোথায় যে লস হলো? লস ये नहीं, अभी पैसा वो लगाय नहीं, এখনো টাকা লাগায় নেই, কিন্তু তুই একটা জিনিস ভেবে দেখ দাদা, 10 টাকা সার্টিফিকেট মল্লিকা দিল অঙ্কিতকে, তার পরিবর্তে কত টাকা পেলো? 8 টাকা পেলো। তো কিন্তু ক্লিয়ার কাট 2 টাকার লস কার? মল্লিকা। এই লসটার কথাই আমি বলছি। এটা মানে ট্যানজিবল লস না। কেন ট্যানজিবল? একদম ক্লিয়ারলি তো। আজকে ধর তোর কাছে একটা ফোন আছে, যে ফোনটার দাম হচ্ছে গিয়ে ধর 100, সেই ফোনটা তুই কাউকে ইমার্জেন্সি বা খারাপ কন্ডিশনসে কাউকে বিক্রি করলে, মানে তোর এখনই আর্জেন্সি দরকার টাকা, মানে আর্জেন্সি আছে টাকা, সেটা তুই বিক্রি করলি 80 রুপিসে, তো ক্লিয়ার কাট 20 টাকার লস। এইটাই হচ্ছে লস। ঠিক আছে, এইবার আমরা ক্লাস 11-এর একটা কনসেপ্টে মুভ করব, যেটা হচ্ছে কনজারভেটিজম কনসেপ্ট বা প্রুডেন্স কনসেপ্ট। এই কনসেপ্টে এটাই ছিল, এই কনসেপ্টে এটা ছিল যে যদি ফিউচার লস হয় তাহলে সেটা এখনই কনসিডার করতে হবে অ্যাকাউন্টিংয়ে, এটার ওপরে বেস করেই তো আমরা প্রভিশনসগুলো করি। আর যদি ফিউচারের কোনো গেইন থাকে তাহলে সেটাকে আমরা কনসিডার করি না, কোথায়? অ্যাকাউন্টিংয়ে। ঠিক আছে, বোঝা গেল? এটা মনে পড়ে কনজারভেটিজম কনসেপ্ট যেটা বলেছিল, একটা বাঙালি ফ্যামিলি ফিউচারে যদি খারাপ হয় তাহলে সেটা নিজের ফ্যামিলির ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেয়। ঠিক আছে, কিন্তু যদি ভালো কিছু হয় তাহলে বলে তার আগে রেজাল্ট বেরোতে দে, তারপর গিয়ে তুই এই ফোনটা পাবি। ঠিক আছে, ওইটাই ছিল কনজারভেটিজম কনসেপ্ট অ্যান্ড প্রুডেন্স কনসেপ্ট। বোঝা গেল? কোনো রকম অসুবিধা আছে? তো এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে আমরা যখন ইস্যুর অ্যাকাউন্টিং করব তখন আমাকে ফিউচারে যদি লসের কোনো রকম সিচুয়েশনস তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে সেটারও অ্যাকাউন্টিং ইস্যুর সময় আমায় করে দিতে হবে। বোঝা গেল? মানে জাস্ট বলছি কথার কথা, যে যখন আমি ইস্যুর সময় এই জার্নালগুলো করব তখন যদি সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাই
যে ফিউচারে আমার এরকম একখানা লস হতে পারে, তাহলে সেটারও অ্যাকাউন্টিং আমাকে করতে হবে অ্যাট দ্য টাইম অফ ইস্যু। কথাটা বুঝতে পারলি? আমি তোদেরকে জিজ্ঞাসা করি যে বল দেখি ইস্যুর সময় এমন কি একটা লস তোরা ভবিষ্যতে হবে সেটা তোরা দেখতে পাচ্ছিস ইস্যুর সময় দাঁড়িয়েই। আচ্ছা চল আমি বলছি, আজকে অ্যাট দ্য টাইম অফ ইস্যু ধর আজকে আমরা ধরে নিচ্ছি 1/1/2018 ইস্যু হচ্ছে, ঠিক আছে, সে যাইভাবেই হোক না কেন, যদি ডিসকাউন্ট হয় তাহলে সেটা প্রেজেন্ট সিনারিওতে লস, আর এটা আফটার 5 ইয়ার্স পর মানে কিছু বছর পর সেটা আবার রিডিমড হবে। এবার সেই রিডেমশনস ডেটটা আমি ধরে নিই 1/1/23, এটা হচ্ছে ডেট অফ রিডেমশন, ঠিক আছে, এটা হচ্ছে ডেট অফ রিডেমশন। তাহলে আমার কথা হচ্ছে এইখানে যখন ইস্যুর সময় আমি অ্যাকাউন্টিং করছি, এইখানের কোন এমন ঘটনা ঘটলে যেটা আমার লস হবে এবং কনজারভেটিজম কনসেপ্ট অনুযায়ী ফিউচার লসটার অ্যাকাউন্টিং এখনই ইস্যুর জার্নালে আমাকে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে রিডেমশন অ্যাট এ প্রিমিয়াম। অর্থাৎ যখন নাকি অ্যাট দ্য টাইম অফ রিডেমশন, সেই ক্ষেত্রে যখন রিডেমশনটা হবে অ্যাট এ প্রিমিয়াম, তাহলে এই যে এক্সট্রা টাকাটা যেটা দিতে হবে ফিউচারে সেটাও তো লস। যেরকমভাবে প্রেজেন্ট সিনারিওতে ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, এইটা যেমন একটা লস প্রেজেন্ট সিনারিওতে, ঠিক আছে, সেরকমভাবে ফিউচারে লস কোনটা? রিডেমশন অ্যাট এ প্রিমিয়াম। আজকে যখন আমি ইস্যু করলাম তখন যতটা পাওয়ার কথা ততটা পেলাম না, 10-এর জায়গায় 8 পেলাম, আর যখন আমি রিডিমড করছি তখন সার্টিফিকেটটা পাচ্ছি 10 টাকার, আর মল্লিকা অ্যান্ড কোম্পানির হয়ে যদি আমি ভাবি তাহলে সে পে করছে কত? 10-এর বেশি, অর্থাৎ 13 টাকা 12 টাকা হোয়াট এভার। কথাটা বুঝতে পারলি? তার মানে এই একটা লস। তাহলে সেইটার অ্যাকাউন্টিং আমার প্রেজেন্ট সিনারিওতে যে জার্নালটা পাস করব ইস্যুর সময় সেখানেই আমায় কনসিডার করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে একটা জিনিস আমরা দেখে নিই যে ইস্যুর সময় যতগুলো সিচুয়েশন হতে পারে, রিডেমশনের ক্ষেত্রেও কি কি সিচুয়েশন হতে পারে সেটা একবার দেখে নিই। তাহলে রিডেমশন স্টেজে যে সিচুয়েশনসগুলো হতে পারে সেটা হচ্ছে একটা রিডেমশন অ্যাট প্রিমিয়াম, তার মানে 10 টাকারটা 12 টাকায় ধরে নিন, অত কনফিউশন হয়ে যাবে 13-এর সাথে, এটা 12 টাকায় রিডিম করা হচ্ছে। আর একটা কি রিডেমশন অ্যাট পার, মানে 10 টাকার সার্টিফিকেট আছে তার পরিবর্তে তাকে 10 টাকায় দেওয়া হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবি যে রিডেমশন কখনো ডিসকাউন্টে হয় না, কারণ সেই ধরনের সার্টিফিকেট কখনো বা সেই ধরনের সিকিউরিটি যেটা রিডেমশন করবে কোম্পানি ডিসকাউন্টে লোকে কিনবেই না, অর্থাৎ কেউ ওই ধরনের সিকিউরিটিসগুলো কোম্পানির কাছ থেকে কিনবেই না। এই কারণে ডিবেঞ্চার কখনো ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন ডিসকাউন্টে রিডিমড হয় না, এই জন্য আমি এটাকে রাখলাম না, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এবার একটা আমরা কাজ করি, আমরা আমাদের সুবিধার জন্য এখানে ইস্যু সিচুয়েশন আর এখানে রিডেমশনের সিচুয়েশনসগুলো দাঁড় করিয়ে দিই, তারপর জার্নালগুলো করে দিই, দেখবি হয়ে গেল পুরো জিনিসটা। তাহলে সেগুলো আমি একটা করে তারপর আমি শুরু করছি। তাহলে আমরা দেখলাম এটাকে এখানে আমরা লিখে দিয়েছি যে ইস্যু স্টেজেসগুলো কী কী। ইস্যু স্টেজেসগুলো হচ্ছে অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। আর রিডেমশনের সিচুয়েশনের ইয়েগুলো কী কী? অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, ঠিক আছে। এবার আমাদের যে জার্নাল আমরা যেটা করব সেটা কিন্তু ইস্যু আর রিডেমশন এই দুটো কিন্তু সিচুয়েশনস ক্লিয়ারলি কিন্তু ওই সার্টিফিকেটের মধ্যে মেনশন করা থাকবে, কথাটা বুঝতে পারলি? তো সেই কারণে আমাকে কিন্তু এই কম্বিনেশনসে কিন্তু জার্নালসগুলো করতে হবে। অর্থাৎ ফার্স্টের কম্বিনেশনসটা যেটা আমি করব সেটা হচ্ছে একের সাথে একের, অর্থাৎ অ্যাট পার, ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমড অ্যাট পার,
ঠিক আছে, বুঝতে বাবা এইবার তাহলে ফার্স্ট কম্বিনেশনস কি, এই ওয়ানের সাথে অর্থাৎ ইস্যুড অ্যাট পার, রিডেমশন অ্যাট পার, এই জন্য 1 করলাম, অ্যাট পার অ্যান্ড অ্যাট পার, এটা বুঝে নিবি তোরা, কিন্তু রিড এইভাবে করবি, ইস্যুড অ্যাট পার, রিডেমশন অ্যাট পার, ঠিক আছে। এইবার দেখ খুব ভালো করে বুঝবি, আর এইখানে আমরা একটা জাস্ট কমন রেখে দিই যে ডিবেঞ্চারের যে ভ্যালু, কোন ভ্যালু, ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এইটা ইস্যু করা হচ্ছে, আর যখন রিডিম করা হবে তখনও অ্যাড পারে, তার মানে ফিউচারে কোনো রকম লসের ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে। তাই কনজারভেটিজম কনসেপ্ট অনুযায়ী ফিউচারের কোনো রকম লস বুক করার জন্য অ্যাট দ্য টাইম অফ ইস্যু অ্যাকাউন্টিং করার দরকার নেই। তার মানে এখন শুধুমাত্র ইস্যুর সময় যা ব্যাপারটা হচ্ছে আমরা সেইটারই জার্নাল পাস করব। আচ্ছা, তাহলে এইটা কত টাকা আসছে, 10 টাকা আসছে, ইস্যু করা হচ্ছে, তাহলে জার্নাল করব কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, এইখানে 10, এইখানে 10, তারপর এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 2, আর এটা ধরে নিচ্ছি 5% ডিবেঞ্চার, কারণ ডিবেঞ্চারের আগে কি ইন্টারেস্ট রেটেড ইন্টারেস্টটা পে করা হবে, কি পার্সেন্টেজ ইন্টারেস্ট পে করা হবে সেটা তো ফিক্স থাকে, তাই এখানে আসবে 5%, আর তাই ডিবেঞ্চারের পুরো নামটা হচ্ছে 5% ডিবেঞ্চার, ঠিক আছে। তো এর জন্য এবার লিখতে হবে 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 10, বুঝতে পেরেছিস। এইবার তোদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এই অ্যাকাউন্টটা খোলার পেছনে বা ওপেন করার পেছনে কি লজিক আছে, কারণ পরের জার্নালে সেটাকে আমরা ক্লোজ করে দিলাম। এইটার পেছনে লজিক হলো যখন আমরা ইস্যু অফ শেয়ারসটা করব তখন দেখব, বা আমরা যেটা বুঝে নিয়েছিলাম যে একটা শেয়ারসের, ধর একটা শেয়ারসের যদি 10 রুপিস হয়, দেখবি ওখানে দেখানো হবে যে সেই টাকাগুলো অনেকগুলো স্টেজে পে করা হচ্ছে, যেমন প্রথমেরটা অ্যাপ্লিকেশন স্টেজ, তারপরটা হচ্ছে অ্যালটমেন্ট স্টেজ, তারপর হচ্ছে ফার্স্ট কল, তারপর হচ্ছে ফাইনাল কল, ঠিক এরকমভাবে কিন্তু সেই টাকাটা দেওয়া হচ্ছে। যেমন এখানে আমি ধরে নিলাম এখানে 2 করলাম, এখানে 3 করলাম, এখানে 3 করলাম, আর এখানে 2 করলাম, তো তার মানে এই আলাদা আলাদা স্টেজেই পুরো টাকাটা ইনস্টলমেন্টে পাওয়া যাচ্ছে। এরকম ডিবেঞ্চারের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কেস ডিবেঞ্চারটা একবারেই নিয়ে নেওয়া হয়, তবুও যেহেতু এরকমও হতে পারে তার জন্যেই এই আলাদা আলাদা সিচুয়েশনসগুলোকে দেখানোর জন্য এইখানে এটা লেখা হয় কি ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ধর যদি এখানে ডিবেঞ্চারটাও এরকমভাবে ইস্যু করা হয়, তাহলে প্রথমে কি আসবে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, আবার বাদবাকি টাকাটা অ্যালটমেন্টে আসবে ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কথাটা বুঝতে পারলি, এর জন্য এই অ্যাকাউন্টটা ওপেন করা হয়, কিন্তু যেহেতু এইখানে একবারই পুরো টাকাটা পাওয়া হচ্ছে, তো সেই কারণে আমরা ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিই যে এই পারপাসে আমি এই টাকাটা পেলাম, আর এই টাকাটা যেটা পেলাম সেটা ডিবেঞ্চার অ্যাকাউন্ট রিলেটেড, তাই আলটিমেটলি সেটা আমি 5% ডিবেঞ্চার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। এই লজিকটার ওপর বেস করেই এখানে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্টটা প্রিপেয়ার করা হয়। এবার জয় বলল যে দাদা এইটা কি অ্যাকাউন্ট, কারণ আজকে আমরা ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট বাবদ যে 10 টাকাটা পেলাম এটা আলটিমেটলি আমি ট্রান্সফার করছি, তাই এটা ক্রেডিট আছে, এটাকে ডেবিট করলাম ট্রান্সফার করার জন্য। এইটা কি অ্যাকাউন্ট, জয় বলছে এইটা কি অ্যাকাউন্ট, 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আর এইটাই তো সেই অ্যাকাউন্টটা, এই যে 5% ডিবেঞ্চার, এই সিকিউরিটিসগুলোকেই তো তুই ইস্যু করছিস, তার মানে তোর বিজনেসের ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে তো আলটিমেটলি 5% ডিবেঞ্চারটাই দেখাবে, যে 5% ডিবেঞ্চার, এই ক্লাস অফ ডিবেঞ্চারটাকে তুই ইস্যু করে মার্কেট থেকে কত টাকা তুলেছিস, তো এটা তো তোর লাইবিলিটি।
তাহলে সেই নামেই তো আলটিমেটলি একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখতে হবে, যেটা নাকি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে আসবে। তো এই জন্যই তো আলটিমেটলি 5% ডিবেঞ্চার অ্যাকাউন্টকে তুই ক্রেডিট করলি। আর আমরা জানি যে লাইবিলিটি যদি ক্রিয়েট করতে হয় তাহলে কী করতে হয়, ক্রেডিট করতে হয়, তার জন্য তো ক্রেডিট করলাম। কোনো অসুবিধা আছে, বুঝতে পারলি? তার মানে আমরা এই সিচুয়েশনটা বুঝে নিলাম যে যখন ইস্যুড অ্যাট পার আর রিডেমশন অ্যাট পার হবে তখন কি আমরা জার্নাল করব। এরপর আমরা কোনটা করব, ইস্যুড অ্যাট প্রিমিয়াম, রিডেমশন অ্যাট পার, ঠিক আছে, 2 and 1 কম্বিনেশনসে। এইবার আমরা 2 আর 1 রিলেশনস দেখব কি, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডেমশন অ্যাট পার। এখানে তাহলে লিখতে হবে যে প্রিমিয়ামে যে ইস্যু হচ্ছে তাহলে সেই প্রিমিয়ামের পার্সেন্টেজটা কত, দ্যাট ইজ 10% প্রিমিয়াম, ঠিক আছে। তাহলে দেখ ওটার ফেস ভ্যালু কত ছিল বা নমিনাল ভ্যালু কত ছিল, 10, ঠিক আছে। প্রিমিয়াম 10% যদি হয় তাহলে প্রিমিয়াম প্রাইস কত, 10-এর ওপর 10%, দ্যাট ইজ 1, তাহলে 11 হচ্ছে গিয়ে কি ইস্যু প্রাইস, তাই তো, ঠিক আছে। তার মানে 10 টাকারটা 11 টাকায় বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ফার্স্ট জার্নালটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ ক্যাশ কতটুকুনি এলো। তাহলে আজকে আমি মল্লিকার পয়েন্ট অফ ভিউতে যদি দেখি তাহলে 10 টাকারটাও আলটিমেটলি ইস্যু করে কত টাকা পাচ্ছে, 11 টাকা। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাই কর, এখানে 11 করলাম। এইখানে আমরা করব কি সেই একই ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, তাও 11, ঠিক আছে। এরপর কি করব, এই যে টাকাটা পেলাম সেইটা আমরা ট্রান্সফার করে দেবো। ভালো মতন বুঝবে এই জায়গাটায়, খুব ভালো মতন দেখ। আমরা এটা করার আগে আমরা একটুখানি বুঝে নিই, এই যে 11 যেটা পেলাম কার পয়েন্ট অফ ভিউতে ভাবছি, মালিকান কোম্পানি পয়েন্ট অফ ভিউতে ভাবছি। এই 11 রুপিসটা কিন্তু পুরোটাই ডিবেঞ্চার রিলেটেড নয়, ডিবেঞ্চার রিলেটেড হচ্ছে ₹10, আর আরেকটা প্রিমিয়াম বাবদ কিন্তু আমরা পেয়েছি 1। তার মানে এই দুটো তো আলাদা আলাদা অ্যামাউন্ট, তাই না। আজকে তাই এই 11কে দুটো যেই পারপাসে পেয়েছি সেই পারপাসের রেসপেক্টিভ হেডে কিন্তু আমাদেরকে দেখাতে হবে। তাই প্রিমিয়াম বাবদ যে 1 টাকাটা পেয়েছি সেটাকে আমরা যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখবো সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। কেন, কারণ এই যে টাকাটা পেয়েছি সিকিউরিটিসটাকে প্রিমিয়ামে ইস্যু করে, তাই অ্যাকাউন্টটার নাম কি হয়েছে, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাই 11 রুপিস যেটা পাওয়া গেছে তার মধ্যে 10 ট্রান্সফার করতে হবে 5% ডিবেঞ্চারে, আর 1 ট্রান্সফার করতে হবে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে, ঠিক আছে। তাহলে জার্নালটা কি আসবে, এই যে যেটা আমি ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টকে ক্রিয়েট করেছিলাম এবার ডেবিট করব, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 11, এটাকে ট্রান্সফার করছি কোথায়, 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এখানে আসবে 10, আর 2 সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে আসবে 1, হয়ে গেল আমাদের জার্নাল। আর একটা জিনিস দেখ, এই যে আমরা কম্বিনেশনসটা নিয়েছিলাম ইস্যুড অ্যাট পার, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, রিডেমশন অ্যাট পার, যেহেতু রিডেমশনটা অ্যাট পারে হচ্ছে তার মানে ফিউচারেও কোনো রকম লস নেই। তাই আমাদের এইখানে অ্যাট দ্য টাইম অফ ইস্যু সেই জার্নালটা পাস করার সময় কোনো রকম ফিউচার লসকে বুক করার দরকার পড়বে না, তাই নর্মালি এই জার্নালটা হয়ে গেল। কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমার 2 আর 1 কম্বিনেশনস হয়ে গেল। এবার 3 নম্বরের কম্বিনেশনসটা করব।